জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ পারভেজ মিয়া, সিনিয়র সহসভাপতি ফতুল্লা ইউনিয়ন যুবদল। আপনি দেখেছেন যে এই দীর্ঘ 17 বছর আমাদের উপরে কিরকম বুলডোজার চালানো হয়েছে, তারপরও আমাদের ফতুল্লা থানার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু ভাই তারেক রহমানের পক্ষ থেকে যখন যে নির্দেশনা এসেছে 5ই আগস্ট পর্যন্ত পড়তে গড়ে তুলেছে। আমাদের যুবদলের নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি ভাই তিনি ছাত্রদল যুবদলকে একত্রিত করে আন্দোলনের সর্বোচ্চ ঢেলে দিয়ে এই নারায়ণগঞ্জকে আন্দোলনের একটা অগ্নিশিখা তৈরি করেছে, যেখানে আমাদের বিরোধী দল যেটা আমাদের আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট, তাদের সবচেয়ে শক্তিশালী এমপি ছিল নারায়ণগঞ্জ 4 আসনে শামীম ওসমান সাহেব। ওনার বিপক্ষে থেকে এই নারায়ণগঞ্জকে ফতুল্লায় দুজন ব্যক্তি সর্বোচ্চ অবস্থান কর্মসূচি যেটা ছিল সেখানে নিজের চোখ বিধ্বস্ত করে পুলিশ বাহিনীর গুলি দ্বারা। আজকে সে একটা চোখে দেখে না, এবং মশিউর রহমান রনি ভাই তখন কিন্তু গুম হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি অনেক দিন পরে আমরা তাকে পাই এবং দীর্ঘদিন অস্ত্র মামলাটা আমরা দিয়ে তাকে রাখার পরে জামিন হওয়া সে কিন্তু কখনো দুমা যায়নি, আন্দোলন সংগ্রামী রাজপথে ছিল। এবং আমার পাশে বসে আছে রহমান আরিফ, উনি নিজেও আপনার 23শে জুলাই, এই 2023 সালে 29শে জুলাই নিজেও ওই কপালে গুলিবিদ্ধ হয়েছে, আর মুখমণ্ডলে অনেকগুলা গুলি এখনও রয়ে গেছে। আমরা অপারেশন করে প্রায় 4-5টা গুলি বের করেছিলাম। সেই জায়গা থেকে আপনি দীর্ঘদিন হওয়ার পরে তারপরে আমরা দেখেন এই 19শে জুলাই 2024-এ টিটু ভাই সহ আমরা সাইনবোর্ডে বিশাল শহীদুল ইসলাম টিটু ভাই, গোলাম ফারুক খোকন এবং নারায়ণগঞ্জ জেলার আমাদের যুবদলের সদস্য মশিউর রহমান রনি, আবেগ সাদেক ভাই সহ যারা নেতৃবৃন্দ ছিল সবাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করার পরে আমাদের সভাপতি সাহেব শহীদুল ইসলাম টিটু ভাই 24শে জুলাই যখন ওনার চোখে খুব প্রবলেম হচ্ছিল, উনি হসপিটালে যায়, ডাক্তার দেখে, ওইখান থেকে ডিবি হারুন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। 2 দিন গুম থাকে মিন্টু রোডে। আমরা পরে জানতে পারি যে উনি অ্যারেস্ট হয়েছে সাংবাদিকদের সংগ্রামে। সেই অবস্থায় আমাদের সাংগঠনিক অবকাঠামো সবই ঠিক ছিল, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে গিয়ে ফতুল্লাটাকে যখন জোটের প্রার্থী দেওয়া হলো, তখন কিন্তু আমরা একটা অভিভাবকহীন অনিশ্চিত ভবিষ্যতের সামনে পড়ে গেলাম। তারপরও আমরা দলের স্বার্থে দলের নির্দেশে সর্বত্র উজাড় করে দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খেজুর গাছ, কারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখে ছিল ধানের শীষে। যখন একটা নতুন প্রতীক এসেছে এটাকে মানুষ চিনে না এবং নাচে না, প্রতীকে কেউ ভোট দিতে চায় না। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে, যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আমার এই ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের 4টা কেন্দ্র, হাজীগঞ্জ প্রাইমারি স্কুল 2টা কেন্দ্র, মুক্তিযুদ্ধ 2টা কেন্দ্র, সেখানে আমরা 1685 ভোট খেজুর গাছকে দিছি। সেটা খেজুর গাছকে দেখে মানুষ ভোট দেয়, ভোট দিছে আমাদেরকে দেখে, আমাদের ব্যক্তিত্ব জেনে। তারপরেও আমরা হয়তো সেখানে কামিয়াবি হই নাই। কিন্তু এখন ফতুল্লার এই নির্বাচন পরবর্তী যে অবস্থা, সেই অবস্থায় আপনার প্রশ্নটা ঠিক আছে যে এই যে গুঞ্জন শুনতেছেন, তৃণমূল চাচ্ছে যে প্রত্যেকটা ইউনিট যাতে নতুন করে সাজানো হয়, যারা দায়িত্ব পাবে তারা যাতে যোগ্য হয়, এবং নতুন নেতৃত্বে তরুণদের হাতে নেতৃত্ব আসলে সাংগঠনিক একটা চেইন অফ কমান্ড মেনটেন হবে। সেই জায়গা থেকে এখন সিনিয়ররা কি করবে, তারাই ডিসিশন নেবে যে এই অবস্থায় কি একইভাবে রেখে দিবে নাকি নতুন নেতৃত্বের দ্বারা অব্যাহত রেখে ফতুল্লাকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করবে আর কি। আসলে মূল্যায়নটা তো যার যার এলাকায় তার তার সিনিয়র নেতাদের হাতে। দল তো তারেক রহমান এসে তো আর ফতুল্লার মূল্যায়ন করবে না। ফতুল্লায় যারা আছে সিনিয়র নেতৃবৃন্দ, আপনি আমার সভাপতি আছে শহীদুল ইসলাম টিটু ভাই, সেক্রেটারি আছে একবারে আব্দুল বারি ভুইয়া, সাংগঠনিক আছে সংগ্রামী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুবদলের রনি ভাই আছে, সাদিক ভাই আছে, ছাত্র দলে আমাদের দুলন আছে, সাংগঠনিক সম্পাদক ছিল, সাবেক থানার আহ্বায়ক ছিল। তা এরা যদি কর্মীদেরকে ওইভাবে মূল্যায়ন না করতে পারে, এরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আজকে আমি নিজে জেল খাটছি, আপনি জানেন হয়তো যে আমি জেল খাইটা নিজের টাকা দেয়া এরপরে জেলে থেকে বেরিয়েছি। আমার মামলাটা সম্পূর্ণ দেখছে শহীদুল ইসলাম টিটু ভাই। উনি ওই সময় ওনারা পুলিশ অন্যায় করতেছে, তারপরে উনি আমার মামলা যে কোনো পরিস্থিতি থেকে উনি দেখছে, আমার জামিন করেছে। আমার জামিনের খবর তার তারেক রহমান জানে না। এখন 5ই আগস্টের পরে
যদি কর্মী মূল্যায়ন করতে হয়, এই যে আমরা যার যার ব্লকে রাজনীতি করি তাদেরই করতে হইব। তারা যদি না করে তাইলে তাদের কর্মী হারাইব। আজকে আমি যদি আমার নেতার কাছ থেকে বা আমার সাথে যারা রাজনীতি করে আমি যদি তাদেরকে মূল্যায়ন না করতে পারি, তারা তো আমার সাথে থাকবে না। এই বিষয়টাই আমি একটা ইউনিয়নের দায়িত্বে আছি, আমার একটা ওয়ার্ড আছে, আমার এলাকা আছে, এখানে যারা আমার সাথে রাজনীতিটা করে তারা তো সবাই আমার মতো সচ্ছল না। তা আমি নাইলে সচ্ছল, আমার হয়তো বাপদাদার ব্যবসা আছে, সেটা দিয়ে আমি চলতেছি, কিন্তু তাদের যদি আমি মূল্যায়ন না করতে পারি, আমি কয়দিন আমার ব্যবসা থেকে তাদের দেখবো? এখন নেতারা যদি এটা নিয়ে না ভাবে তাহলে তো দলের ক্ষতি হবে, কর্মীদের ক্ষতি হবে, এছাড়া আর কিছুই হইব না। কতটুকু প্রয়োজন মনে করছেন? পারবেশ না থাকলে দলের কিছু হবে না, কিন্তু বিগত দিনে আমার মতো আরেকটা পারবেশ এই হাজীগঞ্জে তৈরি হবে কিনা সেটা নেতাদের চিন্তা করতে হবে। তো অদূর ভবিষ্যতে এখন কতটুকু মনে করছেন যে আসলে এখনই মানে দলের মানে যে কোনো এলাকায় একটা নির্ধারণ করে দেওয়া উচিত কিনা সেই বিষয়ে? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত চিন্তা, নেতাদের নিজেদের দায়িত্ব নিয়ে একটা সুষম বন্টন করা দরকার। আমরা বিএনপি যারা করে আপনি দেখবেন খুঁজা একটা লোক পাবেন না যাদের অর্থনৈতিক অবস্থা অত ভালো আছে। আর যাদের ভালো আছে তারা জীবনও চাঁদাবাজি, ছিনতাইকারী এইসব কাজ করে খায় না। বিএনপির নেতা কর্মী, এটা আমি বিশ্বাস করি, নিজে কাজ করে ভাত খায়। আমি এখনো দেখি ছাত্রদল, যুবদলের পোলাপান অটো চালায়, কেউ তরকারি দোকানদারি করে। কিন্তু আমাদের মধ্যে এমনও নেতৃবৃন্দ আছে যাদের অর্থ আছে, তারা ব্যবসা করে খেতে চায়। তারা ব্যবসা করার সুযোগটা পেলে তৃণমূলে আমাদের পিছনে যে নেতাকর্মীরা কাজ করছে, দীর্ঘদিন জেল খাটছে, আমি 4টা ছেলে নিয়ে জেলখানে গেছে, আমি সব 5 জন। এই 4টা ছেলের তো 2 বছর আমি কিছু দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? আমি তো দল থেকে ওরকম ব্যবসার কোনো সুযোগ পাই না, বা আমার নেতারা আমাকে ওরকম ব্যবসার কোনো সুযোগ তৈরি করে দেয় না। ওনারা তৈরি করে না দিলে আমি কি মারামারি করে ব্যবসা করবো গিয়া? আমার ওয়ার্ডে নাই, আরেক ওয়ার্ড আছে, সেখান থেকে যদি বন্টন করে দিত তাইলে তো আমি ব্যবসা করার সুযোগ পেতাম। এটা নেতাদের ভাবতে হবে, সিনিয়র যারা আছে তাদের ভাবতে হবে। এছাড়া দলে যারা আছে তাদের দীর্ঘদিন এভাবে হয়তো হারাই যাব। ধন্যবাদ।